প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি তোমাদের সামনে ব্যাংক সমন্বয় বিবরণী সংক্রান্ত আরেকটি নতুন অঙ্ক নিয়ে হাজির হয়েছি। শিক্ষার্থীরা, দেখতে পাচ্ছ অঙ্কের শুরুতে বলা আছে পাস বই অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত 24,750 টাকা। এই কথা থাকার মানে হলো ব্যাংকে টাকা না থাকলে আমাদের যোগ করতে হবে এবং ব্যাংকে টাকা থাকলে আমাদেরকে বিয়োগ দিতে হবে। শিক্ষার্থীরা, তাহলে আমরা সম্পূর্ণ অঙ্কটি পড়ে শোনাচ্ছি এবং এই প্রতিটা লেনদেন অনুযায়ী আমরা এখানে সমাধান দেখাবো। 2017 সালের 30শে জুন তারিখে মশিউর রহমানের নগদান বই এবং পাস বই বা ব্যাংক বিবরণী পরীক্ষা করে নিম্নোক্ত তথ্যগুলো পাওয়া গেল। ক্রমিক 1, পাস বই অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত 24,750 টাকা, যেটা লেখা আছে। দেনাদারের নিকট 1,500 টাকা, 2,200 টাকা এবং 2,500 টাকা তিনটি চেক পেয়ে আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে। তো এখান থেকে ব্যাংক শুধুমাত্র শেষের চেকটি আদায় করতে পেরেছে। দেখো, প্রথম দুইটা চেকের টাকা কিন্তু ব্যাংক আদায় করতে পারে নাই। আমাদের অঙ্কের সমাধানটা দিতে হবে। আমরা বুঝবো কিভাবে? আমরা আদায়ের জন্য জমা দিয়েছি, ব্যাংক সেটা আদায় করতে পেরেছে। এই ক্ষেত্রে যেটা আদায় করছে এই লেনদেনের সমাধান আমরা এখানে দেখাবো না, বিপরীতটা দেখাতে হবে। বিপরীত কোনটা? তাহলে যে দুইটা চেকের টাকা আদায় করতে পারে নাই, এই দুইটা চেকের টাকা বাস্তবিক অর্থে আমাদের ব্যাংকে নেই, তাহলে এই নিয়ম অনুযায়ী আমাদেরকে যোগ করতে হবে। আদায়ের জন্য জমাকৃত চেক কিন্তু আদায় হয়নি। আমাদের টাকার পরিমাণ 1,500 এবং 2,200। শিক্ষার্থীরা, এই 3,700 টাকা আমাদের ব্যাংকে নেই, তাই যোগ করলাম। ক্রমিক 3, পাওনাদার বরাবর 7,500 টাকার তিনটা চেক ইস্যু করা হয়েছে, কিন্তু তার মধ্যে আমরা কিন্তু ইস্যু করলাম এবং তার মধ্যে 4,250 টাকার দুটি চেক ব্যাংক পরিশোধ করেছে। আমরা কিন্তু পরিশোধ করার জন্যই দিয়েছি, আবার ব্যাংকও পরিশোধ করছে, সুতরাং মিল আছে। কিন্তু এখন ব্যাংক যে টাকাটি পরিশোধ করতে পারে নাই, আমাদের কাজ কিন্তু ওই লেনদেনটাকেই নেই। যেহেতু ব্যাংক ওই টাকাটি পরিশোধ করতে পারে নাই, তার মানে ব্যাংকে টাকাটি জমা আছে এবং জমা থাকলে আমাদের এই নিয়ম অনুযায়ী অবশ্যই পরবর্তী পর্যায়ে বিয়োগ দিতে হবে। ইতিপূর্বে আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত 2,800 টাকার একটি চেক প্রত্যাখ্যাত হয়েছে, যা নগদান মুক্ত হয়নি। আমরা আদায়ের জন্য জমা দিয়েছি, কিন্তু ব্যাংক আদায় করতে পারে নাই, তার কারণটি প্রত্যাখ্যাত হয়েছে। সেটা আমরা না জানার কারণে নগদান বইতে লিখতে পারি নাই। তাহলে বাস্তবিক অর্থে এই টাকাটি কিন্তু ব্যাংকে নেই, যার ফলে আমাদের যোগ করতে হবে। প্রত্যাখ্যাত চেক নগদানভুক্ত হয়নি। অপর কোনো হিসাব সম্পর্কিত 800 টাকা পাস বইতে ক্রেডিট করা হয়েছে। অপর কোনো হিসাব বলতে কি, অন্য কোনো ব্যক্তির টাকাটা ভুলবশত আমাদের পাস বইতে ক্রেডিট করা হয়েছে। যদিও এই ভুলটা পরবর্তী পর্যায়ে বের হবে এবং
প্রকৃতপক্ষে যার অ্যাকাউন্টে ছিল তার অ্যাকাউন্টে এই টাকাটি পরবর্তী পর্যায়ে ট্রান্সফার করা হবে। এখন ভুলবশত করলো এই সময়ের মধ্যে টাকাটি কিন্তু আমাদের হিসাবে জমা ছিল, তার মানে আমাদের ব্যাংক অ্যাকাউন্টের পরিমাণটা বৃদ্ধি পেয়েছে এবং যার ফলে পরবর্তী পর্যায়ে আমাদেরকে বিয়োগ দিতে হবে। ৮,৪০০ টাকার দুটি প্রাপ্য নোট আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে। আমরা আদায়ের জন্য জমা দিয়েছি প্রাপ্য নোট, ব্যাংক এর মধ্যে ৩,৮০০ টাকার প্রাপ্য নোটটি আদায় করতে পেরেছে। আমাদের কাজ হলো যেটা ব্যাংক আদায় করতে পারে নাই, যেটা আদায় করতে পারে নাই সেই টাকাটি কিন্তু ব্যাংকে নেই, সুতরাং আমাদের যোগ করতে হবে। শিক্ষার্থীরা এখানে বিস্তারিত লেখি নাই, আমি সংক্ষেপে লেখার চেষ্টা করছি। প্রাপ্য নোট আদায় হয়নি, তার মানে ৮,৪০০ টাকার প্রাপ্য নোট জমা দিলাম, ৩,৮০০ টাকার প্রাপ্য নোট আদায় হয়েছে, ৪,৬০০ টাকার প্রাপ্য নোট আদায় করতে পারে নাই, তার মানে এই টাকাটি ব্যাংকে নেই। দিনাদার কর্তৃক সরাসরি ২৫০০ টাকা ব্যাংকে জমা দেওয়া হয়েছে, যা ৩০শে জুন তারিখের মধ্যে মশিউর রহমানকে জানানো হয়নি। মশিউর রহমানকে জানানো হোক বা না হোক, যেহেতু দিনাদার সরাসরি আমাদের অ্যাকাউন্টে টাকা জমা দিয়েছে, তার মানে আমাদের অ্যাকাউন্টে এই টাকাটি বৃদ্ধি পেয়েছে। আর বৃদ্ধি পাওয়ার কারণে তাহলে কি হবে, আমাদের এই টাকাটি ব্যাংকে জমা আছে এবং আমাদের এখান থেকে বিয়োগ দিতে হবে। ব্যাংক কর্তৃক মন্তর্কিত সুদ ৭৫০ টাকা, এইটাও ব্যাংকে টাকা বৃদ্ধি পেয়েছে এবং ধার্যকৃত সেবা ব্যয় ২৫০ টাকা, যা নগদানভুক্ত হয়নি। ধার্যকৃত সেবা ব্যয় বলতে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে এই টাকাটি কিন্তু কমে গিয়েছে, মানে ব্যাংকে টাকাটি নেই এবং এইখানে আমাকে যোগ করতে হবে। শিক্ষার্থীরা তাহলে আমরা লেনদেনগুলো যোগ করি। ২৪,৭৫০ যোগ ৩,৭০০ যোগ ২,৮০০ যোগ ৪,৬০০ যোগ ২৫০। শিক্ষার্থীরা এখন যে লেনদেনগুলোর ফলে আমাদের ব্যাংক ব্যালেন্সটি বৃদ্ধি পেয়েছে বা ব্যাংকে টাকা বৃদ্ধি পেয়েছে, এই জাতীয় লেনদেনগুলো আমাদেরকে এখন বাদ দিতে হবে বা বিয়োগ দিতে হবে। পাওনাদার বরাবর ৭,৫০০ টাকার ৩টি চেক ইস্যু করা হয়েছে, তার মধ্যে ৪,২৫০ টাকার 2টি চেক ব্যাংক পরিশোধ করেছে। যে চেকের টাকাটি ব্যাংক পরিশোধ করতে পারে নাই সেই চেকের টাকাটি কিন্তু ব্যাংকে জমা আছে, সুতরাং আমাদের যোগ করতে হবে। ইস্যুকৃত চেক পরিশোধ হয়নি, ৭,৫০০ মাইনাস ৪,২৫০। এই ৩,২৫০ টাকার চেকটি যেহেতু পরিশোধ করা হয় নাই, তার মানে এই টাকাটি ব্যাংকে আছে। অপর কোনো হিসাব সম্পর্কিত ৮০০ টাকা পাসবইতে ক্রেডিট করা হয়েছে, তার মানে আমাদের অ্যাকাউন্টে এই টাকাটি বৃদ্ধি পেয়েছে। আরেকজনের হিসাবের টাকা আমাদের পাসবইতে ক্রেডিট করা
কারণে সাময়িক সময়ের জন্য কিন্তু আমাদের অ্যাকাউন্টে টাকাটি বৃদ্ধি পেয়েছে, যার ফলে এখানে যোগ করতে হবে। দুঃখিত, এখান থেকে আমাদের বিয়োগ দিতে হবে। এর পরবর্তী পর্যায়ে এখানে যেটা আসবে, দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে 2500 টাকা জমা হয়েছে, যা মশির রহমানকে জানানো হয়নি। এই টাকাটিও ব্যাংকে জমা আছে, সুতরাং বিয়োগ করতে হবে। শিক্ষার্থীরা, তার পরবর্তী পর্যায়ে যে লেনদেনটা আছে সেটা হলো ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ 750 টাকা। তো বিয়োগ দেওয়ার পরে এখানে উত্তর বের হয়েছে 28,800। আমাকে এই পাস বই অনুযায়ী এটার পরিবর্তে শুধু নগদান বই কথা লিখতে হবে। নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত 28,800 টাকা। শিক্ষার্থীরা, আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। আজকে এই অঙ্কটি আমরা সৃজনশীল যে ক খ গ যেভাবে সমাধান করার কথা সেটা ছাড়া করেছি। ইনশাল্লাহ আগামী ভিডিওতে আমি সৃজনশীল সহকারে সমাধান দেখানোর চেষ্টা করব। তবে যাবার আগে বলতে চাই যে ফেসবুকে আমার দুটি পেজ আছে। একটি হলো কবির হোসেন, সেটা আমার মূল পেজ, আর অপরটি কবির অ্যাকাউন্টিং হোম। এই কবির অ্যাকাউন্টিং হোমে আমি বর্তমানে কোনো ভিডিও আপলোড করছি না। ফেসবুকের মূল পেজেই আমি ভিডিওগুলো আপলোড করছি। তোমরা অবশ্যই আমার এই ফেসবুক পেজটাকে ফলো দেবে। এর পাশাপাশি ইউটিউব চ্যানেলে আমার ইউটিউবে একটি চ্যানেল আছে কবির অ্যাকাউন্টিং হোম নামে, সেখানেও আমি নিয়মিত ভিডিও আপলোড করে থাকি। সেই চ্যানেলটাকে তোমরা ইনশাল্লাহ সাবস্ক্রাইব করবে, বেশি বেশি লাইকস করবে, কমেন্টস করবে এবং তোমাদের সহপাঠীদেরকে এই ভিডিওটি দেখার জন্য উৎসাহ প্রদান করবে। শিক্ষার্থীরা, তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।